তো আজকে তোদের যে চ্যাপ্টার নিয়ে পড়বো তার নাম হচ্ছে নদী, রিভার। নদী কে কে দেখেছিস? দেখেছিস নদী? আমাদের পাশে কাছের কোন নদী আছে? গঙ্গা নদী, সিন্ধু, হ্যাঁ দিকে মহানন্দা। আমাদের পাশে কোন নদী আছে? মহানন্দা। তো তোদের একবারও এই যে মহানন্দা পাশে আমরা ঘুরতে যাই না নদীতে, এখন নদীতে জল নাই কিন্তু সেরকম, ঠিক আছে? তো এই যে নদী, নদীর সৃষ্টি কিভাবে, উৎপত্তি কিভাবে, ঠিক আছে? জানিস কিভাবে হয়েছে নদীর সৃষ্টি? তুই যদি ধরে নে মনের ভিতরে তোরা যদি একটু রাখিস যে নদী, একটা নদী কোথা থেকে সৃষ্টি হয়েছে সেটা যদি মাথায় রাখিস কিনা, তুই নদীর পিছন পিছন চলে যা, যে কোনো এক জায়গায় নদীর সৃষ্টি পাবি না। মেন যেটা প্রধান নদী এক জায়গায় পাবি না। কেন বলতো? নদী সাধারণত দুই রকমের হয়। কত রকমের হয়? দুই রকমের। উৎপত্তি অনুসারে নদী হচ্ছে দু প্রকার। একটা হচ্ছে কি বরফ গলা জলে নদী, মানে কি ওই নদীটা বরফ গলে 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 আসছে। একটা হচ্ছে কি বৃষ্টির জলে পুষ্ট নদী, মানে ওই নদীটা সাধারণত যখন শীতকাল বা যখন বৃষ্টি হয় না তখন কিন্তু শুকা থাকে, ঠিক আছে? মানে বৃষ্টি পড়ে পড়ে ওই নদীটা সৃষ্টি হয়েছে। নদীর উৎপত্তি অনুসারে নদী কত প্রকার? দুই প্রকার। বরফ গলা জলের সৃষ্টি, একটা হচ্ছে কি বৃষ্টি জলের সৃষ্টি। তো আমরা প্রথমে আমরা ধরবো এই বরফ গলা জলের সৃষ্টি নদীকেই আমরা ধরি, ঠিক আছে? যদি আমি একটা বরফ গলা নদী ওর পিছনে পিছনে কোথা থেকে উৎপন্ন হয়ে চলে যায় কিনা, তো যে কোনো একটা পার্টিকুলার জায়গা পাবি না। কারণ দেখ নদী কিভাবে সৃষ্টি হয়েছে, যে প্রথমে নদীর যে সৃষ্টি এক জায়গা থেকে হঠাৎ করে উৎপত্তি হয়নি। কি হয়েছে বলতো? ধরে নে নদীটা উৎপত্তি হয়েছে তোর পাহাড় আর পর্বত থেকে বা মালভূমি থেকে, সেই উঁচু জায়গা থেকে। উঁচু জায়গায় কি আছে? ঠান্ডা আছে। আরো উঁচু জায়গায় কি আছে? বরফ আছে। ওখানকার বরফ ধরে নে এখানে একটু বরফ আছে, এখানে একটু বরফ আছে, এই পারে একটু বরফ আছে। ওখানকার বরফ এক ফোঁটা দু ফোঁটা এক ফোঁটা দু ফোঁটা করে টপ টপ পড়ে 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 এখানকার এক ফোঁটা দু ফোঁটা পড়লো এখানকার, মানে এরকম অনেকগুলো বরফ যে গলে 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 নিচের দিকে পড়ে এক জায়গায় মিশে কিসের উৎপন্ন হয়েছে? নদীর উৎপন্ন হয়েছে। এটা না যে এক জায়গায় গিয়ে উৎপন্ন হলো হ হ করে চলে আসলো, এরকম কিন্তু না। একটা নদী উৎপত্তি হতে অনেকগুলো সোর্স লাগে, মানে অনেকগুলো জায়গা থেকে নদীর জলটা এদিক থেকে একটু একটু করে আসলো, এদিক থেকে। এটা তাহলে এখানে পাহাড় যদি থাকে না, এটা তাহলে পাহাড় বা পর্বত, ঠিক আছে? এই নদী সৃষ্টি হবে এখান থেকে আসলো, এখান থেকে আসলো, এই নদীটা আসলো, ঠিক আছে? বুঝতে পারলি? এই উৎপত্তি হলো, উৎপত্তি হয়ে। তো এখানে আমরা দুটো জিনিস পড়বো। কি পড়বো? নদী উৎপত্তি, যেখান থেকে উৎপত্তি হয় সেটাকে বলবো নদীর উৎস। এই জায়গাটাকে উৎপন্ন হচ্ছে, এদিক থেকে আসছে, এদিক থেকে জল আসছে, এদিক থেকে চারদিক থেকে আসছে, ঠিক কিনা? তো এই জায়গাটাকে আমরা কি বলবো? নদীর উৎস বলবো। কি বলবো রে বাবু? হ্যাঁ। আর সব সময় নদীর উৎস কোথায় হয়? উঁচু জায়গাতে, পাহাড় পর্বত মালভূমি, ঠিক কিনা? উঁচু জায়গা থেকে নদীর উৎস হয়। বুঝতে পারলে আমার কথাটা? বোঝা গেল? যেরকম ভারতের গঙ্গা নদীর উৎস হচ্ছে কি বলতো? গঙ্গার গোমুখ গুহা থেকে হয়েছে। কোথা থেকে হয়েছে? গোমুখ গুহা থেকে হয়েছে, ঠিক আছে? আচ্ছা, নদীটা যেখানে নদী তো এক জায়গায় শেষ আছে নাকি, মানে একদম লাস্ট, তো যেখানে সাগরের সাথে ওরা ওরা কিন্তু সব নদী কিন্তু সাগরের সাথে মিলিত হয়, ঠিক আছে? একটা ব্যতিক্রম আছে, এটা পরে বলছি। সব নদী কি হয়? সাগর বা মহাসাগরে গিয়ে মিলিত হয়। যেই জায়গাটায় গিয়ে মিলিত হয় সেই জায়গাটাকে আমরা বলবো নদীর মোহনা বলবো। কি বলবো? তো একটাকে বলবো আমরা কি বলবো? উৎস, নদীর উৎস। আর যেখানে সাগরের সাথে মিললো সেটাকে আমরা কি বলবো? মোহনা, ঠিক আছে? তো উৎস আর মোহনা আমরা ভালো করে বললাম। যেরকম গঙ্গা নদীর উৎস কি বলতো? গোমুখ গুহা থেকে, এবং মোহনা হচ্ছে কি বলতো? বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর, ঠিক আছে? বুঝতে পারলে আমার কথাটা? তো গঙ্গা নদীর উৎসটা কোথায়? গোমুখ গুহা। আর মিলেছে কোথায়? বঙ্গোপসাগরে। ওটা হচ্ছে ওর মোহানা, যেখানে গিয়ে সমুদ্রের সাথে আলাপ হয়েছে বা মিলেছে সেটা হচ্ছে কি মোহানা। আর যেখানে উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে কি রে বাবু?
উৎস বলে সেটাকে কি বলা হয়, নদীর উৎস বলা হয়। ঠিক আছে, বুঝতে পারলে আমার কথাটা? আচ্ছা, এরপরে আমরা একটা জিনিস জানবো, জল বিভাজিকা। জল বিভাজিকা। আচ্ছা ধরে নে যে কোনো একটা আমি বই ধরে নে, ঠিক আছে, এই যে এই বইটা আছে, হ্যাঁ, এখানে এই বইটা বইটা একটু ছেঁড়া আছে, তাহলে দেখছি, এই বইটাই দেখি। ঠিক আছে, এই বইটাকে আমি যদি এরকম করে রাখি, ঠিক আছে, এরকম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখানে এই বইটাকে যদি আমি এখানে রাখি, ঠিক আছে, যদি এখানে আমি পানি ছেড়ে দিই, ঠিক আছে, এখানে যদি বৃষ্টি পড়ে বা এরা ধরলে পাহাড় বা পর্বত আছে, বুঝতে পারলি? তো এখানে জলটা কি হবে বলতো, জলটা যদি এখানে ফেলে দিই তো কি হবে, জলগুলো সামনে দিকে চলে যাবে না? যাবে না? এই যে জলটা বিভাজন হচ্ছে, মানে ভাগ হচ্ছে, হচ্ছে না? হচ্ছে তো। এই জলটা বৃষ্টি জল হোক, বরফ পড়া জল জল হোক, যে কোনো জল হোক, এইটা হচ্ছে পাহাড়, এই উঁচুটা অংশ হচ্ছে কি পাহাড় বা পর্বত। এখান থেকে যখন জলটা বিভাজন হচ্ছে, মানে ভাগ হচ্ছে, বিভাজিত হচ্ছে, সেটাকে আমরা কি বলবো বলতো, মানে কোনো পাহাড়ের চূড়ায় যে পাহাড়ের চূড়ায় অংশটা বৃষ্টি জলকে বিভিন্ন দিকে ভাগ করে দেয় বা বিভাজন করে দেয়, সেটাকে আমরা কি বলবো, বিভাজিকা বলবো। কি বলবো? বা জল বিভাজিকা বলবো। কি বলবো রে? বুঝতে পারলি? এই যে চারিদিকে ছড়িয়ে পড়ছে, এটাকে কি বলবো, জল বিভাজিকা। নদীর কিন্তু এরকমই হয় না, বলে এক জায়গা থেকে জল বিভাজিত হয়ে চারিদিকে, যেখানে জলের একটা সূত্র আছে, ঠিক আছে, কি সূত্র বলতো, জল সবসময় উঁচু দিক থেকে, ওরা ধর্ম, ঠিক না? ধর্ম তো, জলের ধর্ম কি, জল সবসময় উঁচু স্থান থেকে নিচু স্থানে যাবে। তো এটা এর ফলে জল বিভাজিকা হচ্ছে, চারিদিকে ছড়িয়ে পড়ছে জলটা, ঠিক আছে বাবু? ঠিক তো? আচ্ছা, এরপরে এই নদী সম্বন্ধে আরো কয়েকটা আমরা জিনিস জানবো, ঠিক আছে, কি কি জিনিস বলতো? আচ্ছা, এই যে ধরনের নদীটা আমি আঁকলাম, এখান থেকে পাহাড় পর্বত মালভূমি সমভূমি থেকে উৎপন্ন হলো, ঠিক আছে, হলো তো উৎপন্ন, বিন্দাস করে একদম আসছে নদী, ঠিক আছে, আর নদী এখানে মোহনা বলবো, ঠিক আছে। নদীতে যখন আলাদা একটা নদী মিলিত হয়, ঠিক আছে, এই এক নদীটা এসে একদম মিললো এর সাথে, ঠিক আছে, আবার এখানে একটা নদী মিললো, ঠিক আছে, এখানে মিললো, ঠিক আছে, আবার এখানে একটা নদী এসে এর সাথে আবার মিললো, ঠিক আছে। তো এটা এটা নদী যদি গঙ্গা হয়, ঠিক আছে, গঙ্গা হয়, তো যদি নদীতে, প্রধান নদীতে যদি অন্য কোনো নদী এসে মিলিত হয়, যে নদীটা মিলিত হবে তাকে বলবো আমরা উপনদী। কি বলবো? উপনদী। প্রধান নদীতে, এটা হচ্ছে প্রধান নদী না রে বাবু, প্রধান নদীতে যদি, এটা কিন্তু প্রধান নদী, ঠিক আছে, আদার্স অন্য কোনো নদী যদি মিলিত হয় আর এর সাথে চলতে চালু করে, এটাকে বলবো উপনদী। তাহলে এই নদীগুলো কি রে বাবু বলতো, উপনদী। কি রে? বুঝতে পারলি উপনদী কাকে বলে? যদি প্রধান নদীতে কোন নদী এসে মিলিত হয়, সেটাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো উপনদী। যেরকম গঙ্গারও কিন্তু উপনদী আছে, যমুনা, তারপরে ঘরঘরা, গোমতী, কোশি, গন্ডক প্রভৃতি হচ্ছে গঙ্গা নদীর উপনদী। বুঝতে পারলে আমার কথাটা? তোমরা हो गया, सब हो गया, नेक्स्ट करो ना। नेक्स्ट क्या है, वो डिवाइडेड वाला, हाँ ये नहीं करा है, अरे करो ना, मल्टीपल करो, मल्टीपल करो, बैठा क्यों हो? ठीक है, चलो देख, তাহলে আমরা এটা কি বলবো, প্রধান নদীতে, এটা হচ্ছে প্রধান নদী, ঠিক আছে, প্রধান নদীতে যখন কোনো নদী এসে, সেই নদীটাকে আমরা কি বলবো, অন্য কোনো নদী, তাকে আমরা উপনদী। একটা যদি গঙ্গার উপনদী বলে কি বলবি, যমুনা, কোশি, গন্ডক প্রভৃতি হচ্ছে কি তোর উপনদী। বুঝতে পারলি? সব ক্লিয়ার তো? নদীর উৎস কোনটা, নদীর মোহনা কাকে বলে, নদীর উপনদী কাকে বলে। তারপর আরেকটা, যখন নদী কিনা ভালো করে বুঝবি কিন্তু, দেখ, নদী যখন যখন সমুদ্রের পাশে মিলতে যাবে, ঠিক আছে, এই সমুদ্রে মানে সমুদ্রে এসে মিলবে, ঠিক আছে, তখন কিন্তু কিনা নদীর আমরা তিনটা গতি সম্বন্ধে একটু পড়বো, ঠিক আছে, তখন কিন্তু না, যে এই নদী, প্রধান নদী থেকে কিছু কিছু নদী কি হয়, সং ছুটে যায়, কি হয়ে যায়, সং ছুটে একাই গিয়ে প্রধান নদীতে গিয়ে, মানে সমুদ্রে গিয়ে মিশে, কি হয়, এই সং ছুটা করে একাই গিয়ে মিশে, কি হয় রে, বুঝতে পারলি ব্যাপারটা? একদম একাই 100 তো
মানে আর প্রধান আসলো কিন্তু ওর সাথে প্রধান নদীর সাথে, ঠিক আছে, কিন্তু যখন মিলবে বঙ্গোপসাগরে মিলবে তখন বলছে আর প্রধান নদীতে থাকবো না, চল একাই গিয়ে এরকম করে আলাদা করে গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলছে। তো এই যে যে প্রধান নদী থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে যখন একাই গিয়ে সমুদ্রে গিয়ে মিশে, তখন ওই নদীটাকে আমরা কি বলবো রে বাবু? শাখা নদী। কি নদী? শাখা নদী। যখন কোন একটা নদী প্রধান নদী থেকে আলাদা হয়ে বা বিচ্ছিন্ন হয়ে একাই গিয়ে কোথায় সাগরে গিয়ে মিশবে, তখন সেটাকে আমরা কি বলবো বাবু? শাখা নদী। বুঝতে পারলে আমার কথাটা? বোঝা গেল? হ্যাঁ, ক্লিয়ার তো? না দাঁড়া, দেখ এবার এই যে উপনদী আর দেখ নদী এরকম এরকম থাকে কিনা, অনেকগুলো উপনদী থাকে, অনেকগুলো শাখা নদী থাকে, থাকে তো। এবার হচ্ছে নদী উপত্যকা কোনটা? নদী উপত্যকা কোনটা? তো উৎস থেকে মোহনা পর্যন্ত আমরা উৎস জানলাম, নদীর উৎস জানলাম, মোহনাও জানলাম। কি জানলাম না? নদীর মোহনা জানলাম। উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্য দিয়ে, ধরলে একটা নদী আছে, এরকম ধরনের নদী আছে একটা সাপের মতো, এই যে খাত, একটা খাত থাকে না, নদী কি এটাকে ফেলো রে, হ্যাঁ ওটা উঠিয়ে দিবি, ঠিক আছে, ডাস্টবিনে ফেলে দিবি। তো নদী যে খাতের মধ্যে, যে গর্তটার মধ্য দিয়ে নদী যে যাচ্ছে, কি সমতল হতে যাচ্ছে না, ও নির্দিষ্ট একটা গর্তের মধ্য দিয়ে আছে। উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতটার মধ্য দিয়ে, এদের এটা কিন্তু নদী হয়, একটা খাতের মধ্য দিয়ে যাচ্ছে না, এই যে খাত, এই এটাকে বলবো নদী উপত্যকা। কি বলবো? নদী উপত্যকা বলবো। এই খাতটাকে আমরা বলবো নদী উপত্যকা, ঠিক আছে। তো এখান থেকে পাহাড় পর্বত আছে, ঠিক আছে, এখান থেকে নদীটা উৎপন্ন হয়েছে, ঠিক আছে, এখানে অনেকগুলো আবার শাখা নদী মিলেছে, ঠিক আছে, সবগুলো জানলাম তো নাকি? তো নদী উপত্যকা কাকে বলবো? যে খাতটাকে আমরা কি বলবো? নদী উপত্যকা। আচ্ছা, এরপরে হচ্ছে কি নদীর অববাহিকা। অববাহিকা জিনিসটা কি বলতো? আমরা কিন্তু সবগুলো আসাতে জানছি, কিন্তু মাথায় কনসেপ্ট ক্লিয়ার করবি, কোনটা কি বলে, মোহনা কি, শাখা নদী কি, উপনদী কি, তোর উৎস কি, নদী উপত্যকা কি, তারপর নদী অববাহিকা কি, ভালো করে বুঝবি বাবু। তো এটা হচ্ছে নদী উপত্যকা, এটা হচ্ছে কি উৎস, একবার লিখে দিই, ঠিক আছে, উৎস। এগুলো হচ্ছে কি উপনদী, এগুলো হচ্ছে কি রে, যখন এখানে মিলবে এটাকে বলবো উপনদী, ঠিক আছে। এরপরে হচ্ছে এটা হচ্ছে কি নদী খাতটাকে আমরা কি বলবো? নদী উপত্যকা বলবো। তারপরে দেখ এই যে একটা নদীকে কেন্দ্র করে এই যে নদীটা আছে, নদী দেখবে আগে ইতিহাস করে দেখ তোরা, যতগুলো সভ্যতা আছে, হরপ্পা সভ্যতাকে চালু করে মেসোপটেমিয়া সভ্যতা বল, চীন সভ্যতা বল, যতগুলো সভ্যতা আছে প্রাচীন যুগে, সবগুলো সভ্যতায় নদীর পাশে অবস্থান। কেন? কারণটা কি? কারণ হচ্ছে নদী হচ্ছে এক নম্বর সম্পদ। নদী থেকে প্রচুর উপকার পাওয়া যায়। বড় বড় শহর, তুই প্রধান প্রধান মুম্বাই, কলকাতা, চেন্নাই, যতগুলো বড় বড় শহর আছে, সবগুলো কার পাশে বলিস তো? নদীতে। নদী এতটাই গুরুত্বপূর্ণ, বুঝতে পারলি? নদী আমাদের অনেক, এখন বলতে গেলে অনেক টাইম লেগে যাবে। নদী নদী এত কিছু আমাদের সাহায্য করে, ঠিক আছে, বুঝতে পারলি আমার কথাটা? তো নদী এতটাই আমাদের উপকার করে, ঠিক আছে। তো এখানে দেখ এই নদীকে কেন্দ্র করে এখানে এই আশেপাশে এই ধরলে এই যে এলাকাটা, ঠিক আছে, এই এলাকাটা এখানে জনগণ বসবাস করে, ঠিক কিনা, মানে ভালো করে, খুব ভালো করে এখানে সুখে স্বচ্ছন্দে একদম ভালো করে এরা জীবনযাপন করে। এই এলাকাটাকে বলবো কি নদীর অববাহিকা বলবো, নদী অববাহিকা। এই যে নদীর পার্শ্ববর্তী এলাকাটা আমরা বলবো নদী অববাহিকা। কি বলবো রে বাবু? বুঝতে পারছিস? নদী অববাহিকা জিনিসটা কি? নদীর পাশের যে এলাকাটা, এখানে আর এখানে যে এলাকাটা, ওটাকে আমরা বলবো নদী অববাহিকা বলবো। কি বলবো বাবু? অববাহিকা বলবো, ঠিক আছে, ক্লিয়ার হলো একদম। তো নদী উপত্যকা কাকে বলে, উপনদী কাকে বলে, শাখা নদী কাকে, তুই বুঝতে পারছিস? শাখা নদী উৎস, ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট হচ্ছে কি নদী হচ্ছে, যদি আমরা আমাদের ধরে নেই কোনো কোনো নদী আছে এরকম যে এক জায়গা থেকে উৎপন্ন হলো, ঠিক আছে, সাগরে মিশলই না, সাগরে মিশলই না। ও ধরলে একটা এরকম আছে হ্রদের মতো, হ্রদ কাকে বলবো জানিস তো? বিশাল জলভাগ, দিঘি না, পুকুর না, পুকুর থেকে কয়েক গুণ, কিন্তু এ ধরলে পুরো চাঁচল আমাদের আছে কিনা, আরো 3-4টা চাঁচল মিলে যদি জল থাকে, ওটাকে আমরা কি বলবো? হ্রদ বলবো। কি বলবো? হ্রদ বা লেক বলবো, ঠিক আছে। সমুদ্রের মতো দেখতে, কিন্তু সমুদ্র নয়। হ্যাঁ, সমুদ্রের মতো দেখতে সমুদ্র নয়।
তো কি হয়েছে, কখনো কখনো কি হয়, এক জায়গা থেকে উৎপন্ন হলো একটা নদী, ঠিক আছে, নদীটা গিয়ে সমুদ্রে গিয়ে মিশে না, কোথায় মিশে, হ্রদে মিশে, কোথায় মিশে, হ্যাঁ, আর একটা দেশের, হ্যাঁ, আর একটা দেশের মধ্যে থাকে, এই হ্রদটা কোথায় থাকে, একটা দেশের মধ্যেই থাকে, একটা মানে ভারত দেশ তো আমাদের ইন্ডিয়া, তো ইন্ডিয়ার মধ্যে এক জায়গায় হ্রদ আছে, এক জায়গায় উৎপত্তি স্থল আছে, ওখানে যদি থাকে তখন সেটাকে আমরা কোন নদী বলবো, অন্তর্বাহী নদী বলবো। কোন নদী বলবো, তো অন্তর্বাহী নদী কাকে বলবো, যখন যখন কোন নদী কোন দেশের মধ্যে উৎপন্ন হয়, আবার সেই দেশের মধ্যেই কোন হ্রদে গিয়ে মিশে যায়, কোন দেশে উৎপন্ন হয় আবার ওই দেশের মধ্যেই কোন হ্রদে গিয়ে মিশে যায়, তাকে আমরা বলবো অন্তর্বাহী নদী। ঠিক আছে, বুঝতে পারলি? তো কোন দেশের অন্তর্বাহী নদী বুঝতে পারলি, কোন দেশে উৎপন্ন হয় ওই দেশে একটা হ্রদে গিয়ে মিশে যায়, তখন সেটাকে আমরা কি বলবো, অন্তর্বাহী নদী বলবো। কি বলবো বাবু, হ্যালো, ক্লিয়ার? তারপরে আরেকটা আছে নদী, এটা হচ্ছে আন্তর্জাতিক নদী, মানে এক দেশে উৎপন্ন হয়েছে, দেশে ধরলে চায়নাতে উৎপন্ন হয়েছে, ভারতের ম্যাপটা একটু দেখ, ধরলে আন্তর্জাতিক নদীটা আমি যদি একটু দেখি, ভারতের ম্যাপটা একটু দেখ তোরা, ঠিক আছে, এই যে ভারতের ম্যাপটা দেখছিস, চায়নাতে ধরলে কোনো একটা নদী উৎপন্ন হয়েছে, যেরকম ব্রহ্মপুত্র নদী, তিব্বতের চেমায়ংদুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, উৎপন্ন হয়ে, ঠিক আছে, উৎপন্ন হয়ে দেখাচ্ছি তোদের ভালো করে, ঠিক আছে, দেখে না, এই দেখ, এখানে তিব্বত আছে না, এখানে তিব্বত আছে না, তিব্বতের চেমানিং থেকে উৎপন্ন হয়ে তারপর অরুণাচল প্রদেশ হয়ে তারপর বাংলাদেশ হয়ে তারপর বঙ্গোপসাগরে পড়েছে, ঠিক কিনা, বুঝতে পারলি ব্যাপারটা, বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখ, এই যে সিন্ধুটা, এটাও চায়নায় উৎপন্ন হয়েছে সিন্ধু, তারপর ভারতে হয়ে তারপর পাকিস্তান হয়ে তারপর আরব সাগরে পড়েছে, বুঝেছো তো? তো এইগুলো দেখ, প্রথমে উৎপন্ন হলো চায়নাতে, ঠিক আছে, তারপরে আসলো ভারতে, তারপর গেল পাকিস্তান, তারপরে আরব সাগরে পড়লো, এবং ব্রহ্মপুত্রটা দেখ প্রথমে উৎপন্ন হলো কোথায় বলতো, চায়নাতে, চেমায়ংদুং হিমবাহ, তারপরে আসলো ভারতে, তারপরে বাংলাদেশে, তারপরে বঙ্গোপসাগরে পড়লো। তো এগুলো হচ্ছে নদী, কোন নদী বলতো, আন্তর্জাতিক নদী। কোন নদী বাবু, আন্তর্জাতিক নদী, মানে দেশ বিদেশ ঘুরে বেড়ায় এই নদী, ঠিক আছে, তাহলে অন্তর্বাহী নদী বললাম। আচ্ছা, একটা অন্তর্বাহী নদীর উদাহরণ দিতে বাবু, যার নাম হচ্ছে অন্তর্বাহী নদীর নাম উদাহরণ হচ্ছে কি, লুনি রে, লুনি নদী, ঠিক আছে, এটা হচ্ছে একটা কোন নদী বলতো, অন্তর্বাহী নদী, কি রে, অন্তর্বাহী নদী। তোকে যদি একটা কোশ্চেন আসে যে একটা অন্তর্বাহী নদীর উদাহরণ দাও, কি বলবো, লুনি নদী, ঠিক আছে, আর যদি তোকে বলে একটা আন্তর্জাতিক নদীর উদাহরণ দাও, কি বলবি, ব্রহ্মপুত্র, সিন্ধু। আন্তর্জাতিক নদী হচ্ছে কি রে, আন্তর্জাতিক, হ্যাঁ, আচ্ছা, আন্তর্জাতিক নদী হচ্ছে কি রে, ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র আর সিন্ধু, সিন্ধু নদী কি আন্তর্জাতিক নদী, ঠিক আছে, বুঝতে পারলি? আর একটা জিনিস আমাকে জানতে হবে, দোয়াব, দোয়াব জিনিসটা কি, ধর নে দুটা নদী আছে, এই একটা নদী আর এই একটা নদী, ঠিক আছে, যদি দুটা নদী পাশাপাশি যায়, পাশাপাশি, ঠিক আছে, আর এই পাশের অঞ্চলটাকে আমরা কি বলবো, দোয়াব অঞ্চল বলবো। কি বলবো, দোয়াব অঞ্চল। যদি একই নদীর অববাহিকা, একই নদীর অববাহিকায় যদি পাশাপাশি প্রবাহিত, দেখ এও পাশে আছে এও পাশে আছে, পাশাপাশি প্রবাহিত দুটো নদীর মধ্যবর্তী স্থানকে, এটাও এটাও একটা নদী, এটাও একটা নদী, এই যে মধ্যবর্তী স্থানকে, এই স্থানকে আমরা কি বলবো, দোয়াব অঞ্চল বলবো। কি বলবো রে বাবু, দোয়াব বলবো। তো এখানে এখানে অনেক কিছু জানলাম তো নাকি, এটাকে আমরা কি বলবো, দোয়াব অঞ্চল বলবো, ঠিক আছে, বুঝতে হলো আমার কথাটা, ক্লিয়ার হলো? দোয়াব জিনিসটা কি, অন্তর্বাহী নদীটা কি, আন্তর্জাতিক নদী কি, উৎস কি, ঠিক আছে। এবার আমরা পড়বো যে একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে কি, আরেকটা যদি আমি প্রথমে এটা বললাম, একটা হচ্ছে নিত্যবহ নদী, নিত্যবহ নদী, আর একটা হচ্ছে কি, অনিত্যবহ নদী।
মানে যে নদীটা, ভালো করে বুঝ, যে নদীটা সারা বছর বহে যাবে, সারা বছর জল থাকবে, যে নদীতে সারা বছর জল থাকবে, সারা বছর বয়ে যাবে, সেটাকে আমরা কি বলবো? নিত্যবহ নদী। মানে সারা বছর নদীতে জল থাকে, সেটাকে আমরা কি বলবো? নিত্যবহ নদী। আর যে নদীটা সারা বছর জল থাকবে না, সারা বছর বইবে না, একটা নির্দিষ্ট টাইমে বইবে, সেটাকে আমরা কি বলবো? অনিত্য বইব। এবার তোরা নিজের একটা কমন লাগা মাথায়, যে বলতো নিত্যবহ নদীগুলো আর অনিত্যবহ নদীগুলো, এটা কিসের জলের সৃষ্টি হতে পারে আর এটা কিসের জলের সৃষ্টি হতে পারে বলতো? বাহ, ভেরি গুড। নিত্যবহ নদী মানে সারা বছর ও বইবে, ওটা থাকবে বরফ। আর সারা বছর পাহাড়ের পর্বতেরই থেকে বরফ গলবে। হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো নিত্যবহ হচ্ছে কি সারা বছর তোর বৃষ্টির জলে তোর বইবে। হ্যাঁ, বৃষ্টির জলে পুষ্ট। নিত্যবহ নদী হচ্ছে কি বৃষ্টির জলে পুষ্ট, যেমন আমাদের পবিত্র নদী, তার নাম হচ্ছে গঙ্গা। ঠিক আছে, গঙ্গা পবিত্র নদী, এটা হচ্ছে নিত্যবহ নদী। এটা তুষারপাত থেকে, মানে গ্লেসিয়ার থেকে, ওখান থেকে টপ টপ করে বরফ গলে গলে নদীটা সৃষ্টি হচ্ছে। কিন্তু অনিত্যবহ নদী কি, কিন্তু বলো, বৃষ্টি আসলো, ব্যাস ভোরে ভোরে একদম পুরো বন্যা টন্যা হয়ে গেল, একদম কাদা কাদা জল থাকে অনিত্যবহ। ঠিক আছে, যেটা অনিত্যবহ নদী, ওখানে জল খুবই কম থাকে, একদম কখনো কখনো তো খালি হয়ে যায় নদীটা। ঠিক আছে, আর ও কিন্তু বৃষ্টি জলে পুষ্ট নদী। ঠিক আছে, তো আমরা এর উদাহরণ শুনবো। নিত্যবহ নদীর উদাহরণ হচ্ছে কি রে? গঙ্গা নদী। কি রে বাবু? গঙ্গা, গঙ্গা নদী। ঠিক আছে, আর অনিত্যবহ নদীর একটা নাম বলতে পারবি? বাঁকুড়ার গন্ধেশ্বরী। কি রে? আমাদের বাঁকুড়ার বাঁকুড়ার গন্ধেশ্বরী নদী। ঠিক আছে, অনিত্যবহ নদী হচ্ছে কি বাঁকুড়ার গন্ধেশ্বরী নদী। বুঝা গেল কি? বুঝা গেল না বোঝা হয়ে গেল? বোঝা হয়ে গেল? বুঝা গেল না বোঝা হয়ে গেল? বুঝা গেল তো? ব্যাস, ঠিক আছে। আচ্ছা, নদী যে আছে কি না দাদা, তো আমরা শুন, আমরা এখন পর্যন্ত আমরা কি কি পড়লাম বলতো? আমরা প্রথমে ফার্স্ট পড়লাম, আমি রিভাইজ করছি, প্রথম উৎস, মানে যেখানে নদীটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে উৎস। তারপরে নদীর না দাঁড়া, তারপরে লাস্টে কি বললাম? দাঁড়া, আমাকে বলতে দে। একটা হচ্ছে উৎস, তারপর হচ্ছে কি মোহনা। ঠিক আছে, যেখানে নদীটা সমুদ্রের সাথে মিশে, এটা হচ্ছে মোহনা। তারপর হচ্ছে কি বলতো? তারপর হচ্ছে উপনদী, মানে প্রধান নদীতে যেটা মিলছে, ওটা হচ্ছে উপনদী। আর এটা হচ্ছে শাখা নদী, মানে প্রধান নদী থেকে আলাদা হচ্ছে, সেটা হচ্ছে শাখা নদী। ঠিক আছে, তারপরে আমরা বললাম যে একটা অন্তর্বাহী নদী, একটা হচ্ছে আন্তর্জাতিক নদী। অন্তর্বাহী নদী বলে আমাদের দেশ ভারত, আমাদের দেশ ভারতে নদীটা উৎপন্ন হয়েছে, আর ভারতের কোথাও লেক বা হ্রদে গিয়ে মিশেছে, ওটাকে বলা হয় অন্তর্বাহী নদী। যেরকম তার নাম হচ্ছে লুনি। ঠিক আছে, আর আন্তর্জাতিক নদী হচ্ছে কি এক দেশে উৎপন্ন হয়েছে, ফের এক দেশে গিয়ে ফের গিয়ে মিশেছে অন্য জায়গায়, সেটা হচ্ছে কি আন্তর্জাতিক। ঠিক আছে, আন্তর্জাতিক নদী। আন্তর্জাতিক নদীর নাম কি? ব্রহ্মপুত্র আর সিন্ধু। ব্রহ্মপুত্র আর সিন্ধু। তারপরে আমরা একটু পড়লাম কি দোয়াব অঞ্চল। দোয়াব গিরে, দোয়াব হচ্ছে দুটা নদী। ওটা দুটা নদী যদি একসাথে যায়, ওর হ্যাঁ, মধ্যবর্তী যে জায়গাটা, মধ্যবর্তী যে অংশটা, সেটাকে আমরা কি বলবো? দোয়াব অঞ্চল বলবো। কি বলবো রে বাবু? দোয়াব অঞ্চল বলবো। ঠিক আছে, তারপরে আমরা বলবো নদী অববাহিকা। একটা নদী আছে, আর নদীকে কেন্দ্র করে অনেকগুলো কি আছে, মানুষ বসবাস করছে, দুই সাইডে নদীর, সেটাকে আমরা কি বলবো? নদী অববাহিকা বলবো। কি বলবো? নদী অববাহিকা। তারপর একটা বললাম নদী উপত্যকা, বললাম না? নদী উপত্যকা কি বাবু? নদী যে খাতটার মধ্য দিয়ে যাচ্ছে, যে খাতটা, যে গর্তটা, ওটাকে বলবো কি? নদী উপত্যকা বলবো। ঠিক আছে, বুঝতে পারলি তো? তারপরে আর একটা কি বললাম? নদী উপত্যকার পরে কি বললাম বল? আচ্ছা, নিত্যবটা তো লাস্টে পড়লাম। ঠিক আছে, নদী উপত্যকা পড়লাম, উপনদী পড়লাম, নদী অববাহিকাও পড়লাম, দোয়াব অঞ্চলও পড়লাম না? আর কিছু বাকি থাকলো?
আচ্ছা, আম, তারপরে আমরা পড়বো নদী, নিত্যবহ নদী আর অনিত্যবহ নদী, ঠিক তো? নিত্যবহ নদী হচ্ছে কি, যেটা সারা বছর জল থাকে, আর ওটা হচ্ছে বরফ গুলা জলে পুষ্ট। আর যেটা সারা বছর ধরে জল থাকে না, ঠিক আছে, ক্লিয়ার তো? প্রত্যেকটার উদাহরণ একদম পড়বি, ঠিক আছে? প্রত্যেকটার এক্সাম্পল আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? বুঝতে পারলি? তো এই নদী কি না কিছু কাজ আছে, ও কিন্তু কাজ করছে, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস বল, নদীর উৎপত্তি কোথায় হচ্ছে? পাহাড় পর্বত থেকে। পাহাড় পর্বত মালভূমি থেকে বরফ গলে গলে নদীটা উৎপন্ন হচ্ছে। বলতো নদীর গতিটা, স্পিডটা সব থেকে উঁচা থেকে নিচা কোথায় হবে বলতো? পাহাড় পর্বতে হবে না? এখানে নদীর গতিটাও বেশি হবে, স্পিডটাও বেশি হবে, চ চ করে যাবে, একদম স্পিড একদম যাবে না। নদীর যদি যেরকম ধরলে উঁচু নিচু থাকে, যদি এরকম থাকে তো আস্তে আস্তে বইবে, যদি এরকম খাড়া থাকে তো কি হবে? স্পিডে বইবে না? তো এখানে যে নদীর গতিটা কি হবে? সব থেকে স্পিড বেশি হবে, ঠিক কিনা? তো এই যে গতিটা এখান থেকে এখানে, আমি নদীটাকে তিনটা ভাগে কেটেছি, ভাগ করেছি, তিনটা গতিতে ভাগ করেছি। একটা হচ্ছে উচ্চ গতি, একটা হচ্ছে মধ্যগতি, একটা হচ্ছে নিম্ন গতি। তো উচ্চ গতিতে নদীর আলাদা একটা কাজ হয়, মধ্য গতিতে নদী আলাদা একটা কাজ করে, এবং নিম্ন গতিতে আলাদা একটা কাজ করে, ঠিক আছে? তো এই যে বুঝতে পারছিস তো ব্যাপারটা? উচ্চ গতি আছে, উচ্চ গতিতে সব সময় নদী কি কাজ করে বলতো? ক্ষয় কাজ করে। কি কাজ করে বাবু? ক্ষয় মানে কেন করে বলতো? এই যে উচ্চ গতিতে ক্ষয় কেন করে, যখন স্পিডে আসে কিনা, ওর আগে দিকে যে আসে বালি পাথর মাটি সবাইকে ধাক্কা মেরে পুরো একদম ক্ষয় করে দেয়। বলে আগে দিকে যদি এত স্পিডে আসে আর যে কোনো একটা পাথর পাথর থাকে, তোকে তো নিয়ে চলে যাবে, নিয়ে চলে যাবে না? একদম পাথরকে ক্ষয় করে দেবে, পাথরকে টুকরা টুকরা করে দেবে, স্পিডে সব সব বালি নুড়ি বড় বড় পাথর সবাইকে ক্ষয় করে একদম বয়ে নিয়ে চলে যাবে, ঠিক না? এটা কোন গতিতে হয়? উচ্চ গতিতে হয়। কি হয়? তো উচ্চ গতিতে নদীর কাজ কি? ক্ষয় কার্য। কি রে বাবু? নদীর উচ্চ গতিতে কাজ হচ্ছে কি? ক্ষয় কার্য। কি? ক্ষয় কার্য। তারপরে যখন আস্তে আস্তে নদীটা এরকম উঁচা ছিল না পাহাড় থেকে, যখন আস্তে আস্তে মধ্যগতি মানে একটু একটু সমভূমিতে, ঠিক আছে, তখন কি হয়ে যাবে বলতো? তখন দাঁড়া, তখন কি হবে? এই যে এ নুড়ি কাকর বালি মাটি এতগুলো ও নিয়ে সব সব নিয়ে আসলো, ঠিক আছে, সবকিছু ও বহে নিয়ে আসলো, মানে সব ভেঙে টেঙে নিয়ে কাজ করে আসলো। তো এই গতিতে মানে সমান থাকবে না, কিন্তু হালকা উঁচু থাকবে, মানে ওই তোর নুড়ি কাকর বালিগুলোকে কাঁধে করে বহে নিয়ে যাবে। কি করবে? তো মধ্য গতিতে এ কিন্তু আর ক্ষয় করবে না, ক্ষয় করবে না, এখানে বহে নিয়ে যাবে, মানে বহন কার্য। তো এই মধ্য গতিতে নদীটা কি হবে? বালি কাকর নিজের পিঠে করে জল, আমি জাস্ট বলছি, ঠিক আছে, জলটা কি করে বালি কাকর নুড়ি কাকর বহে নিয়ে যে কাদুম কুদুম করে করতে করতে কি হবে? গতিটা হালকা থাকবে, অতবের গতি আসতে থাকবে না, ঠিক আছে, গতিটা হালকা থাকবে, সব নুড়ি কাকর বালি কি করবে? বহে নিয়ে যাবে, বহন করবে, একটা দায়িত্ব হয়ে যাবে নদীর যে আমাকে বহে নিয়ে যেতে হবে নুড়ি কাকর বালি, ঠিক আছে, কি করে নিয়ে যাবে? বয়ে নিয়ে যাবে। তারপর হচ্ছে লাস্ট যে গতিটা, যার নাম হচ্ছে কি? নিম্ন গতি। কি রে বাবু? এখানে কিন্তু আর নদী চলতে পারে না, ও অবশ হয়ে যায়, হাল অবস্থা প্রচন্ড ওর খারাপ হয়ে যায়। নদী যতগুলো নুড়ি কাকর বালি তোর নিয়ে বহে নিয়ে এসেছিল, ওটি আর বহতে পারে না। তো এখানে কি হয়? নদী এই বালি কাকর গুলো এক জায়গায় গিয়ে ধরলে ঢিপি করতে 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 জমা করে দেয় বা সঞ্চয় করে। এই সঞ্চয় করার ফলে দেখ নদী কিন্তু আর এদিক ওদিক হয়ে যায়, আর এখানে কি হয়? বদ্বীপ গঠন করে। কি গঠন করে? মানে ধরে নদী যেতে যেতে আর সঞ্চয় করতে পারছে না, তো এক জায়গায় নুড়ি বাপল যে নুড়ি কাকর বালি যে বহে নিয়ে আসলো না, যতগুলো বহে নিয়ে আসলো সবগুলো এক জায়গায় গিয়ে জমা করতে 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 পলিগঠিত সমভূমি গঠিত হয়। কি গঠিত হয়? পলিগঠিত সমভূমি। তো এই লাস্ট যে গতিটা, যেটার নাম হচ্ছে নিম্ন গতি, সেটাতে কি করে বাবু বলতো? সঞ্চয় কার্য। তো নদীর উচ্চ গতিতে কি করে? ক্ষয় কাজ করে। নদীর মধ্য গতিতে কি করে? বহন কার্য করে। আর নদীর নিম্ন গতিতে কি করে? সঞ্চয় করে, মানে জোগাড় করে, মানে এক জায়গায় জমা করে। আর বহন মানে কি? বহে নিয়ে যায়। ক্ষয়, ক্লিয়ার? সব সব একদম পুরো পারফেক্ট ক্লিয়ার, ঠিক আছে। তারপরে আমরা যদি একটা এই যে
এই নদীর ক্ষয় কার্য, নদীর বহন কার্য একটা মানুষের সাথে তুলনা করি। কার সাথে তুলনা করি? মানুষ যখন জন্ম নেয়, ঠিক আছে, যখন শিশু বাচ্চা থাকে, জন্ম থেকে তোর ওটাকে ওই বয়সটাকে বলা হয় শৈশব বয়স, ঠিক আছে, সদ্যোজাত সদ্যোজাত শিশু, তারপর হচ্ছে শৈশব, মানে শৈশব পর্যন্ত একটা মানুষের ভিতরে কি থাকে বলতো, একদম পুরো অ্যাক্টিভ থাকে, সব সময় চঞ্চল থাকে, সব সময় কি থাকে তোর প্রচন্ড শক্তিতে, ও মানে প্রচন্ড ভিতরে ওর শক্তি থাকে, ঠিক আছে। তারপরে তখন মানে ছটফট করে, যেরকম তোরা এখন আছিস এই বয়সে, সবসময় ছটফট করিস না, সব সময় একদম আনন্দ উৎফুল্ল করিস না, আমার মতো আছিস। আমি কিন্তু আলাদা একটা বয়সে পৌঁছে গেছি, কিন্তু তোদেরকে তোরা আছিস কোন গতিতে বলতো? উচ্চ গতিতে। তোরা যেখানে যাবি, হ্যাঁ মারপিট কর, হ্যাঁ এটা কর, সব সময় খুন গরম থাকে, হ্যাঁ যা হবে দেখা হবে, এটা আমার কাছে উঠে গেলি, এটা করলি সেটা করলি, কিন্তু আমি আম চুরি করতে চলে গেলি। তো তোদের মধ্যে একটা ওইগুলো জিনিস কিনা ভাসছে, ঠিক আছে, মানে ওই যে নদীর ক্ষয় কার্যের মতো একটা জিনিস ভাবছে, যা হবে দেখা যাবে, কিন্তু আমার মনে তো সেটা নাই, আমি আগে ভাবি, আমি বহন করে নিয়ে যাই নাকি। তো ওই যে তোদের বয়সটা হচ্ছে কি ক্ষয় কার্যের বয়স বা একদম ছটফটের বয়স, ঠিক আছে। তারপরে যখন মধ্যগতিতে চলে আসে, যখন এই বয়সে চলে আসবে কিনা, তখন মধ্যগতিতে, তখন একটা দায়িত্ব চলে আসবে, ঠিক আছে, চারদিক থেকে একটা চিন্তা ভাবনা চলে আসবে, ঠিক আছে, তখন আলাদা একটা জিনিস চলে আসবে, তখন অনেক কিছু দায়িত্ব তোকে বহন করে নিয়ে যেতে হবে, পরিবারের দায়িত্ব, হম, সব কিছু দায়িত্ব নিয়ে যেতে হবে, একটা রেসপন্সিবিলিটি থাকবে, ঠিক আছে। তো এইটাকে কি বলা হয়? বহন কার্য। মানুষের জীবনে এটাই, প্রথমে হচ্ছে উচ্চ গতি, মানে প্রথম খুন গরম থাকে, তারপরে থাকে মধ্যগতি, মানে সব সহ্য করতে হয়, অনেক কিছু বুঝতে হয়, অনেক কিছু দায়িত্ব নিতে হয়, এটা হচ্ছে কি মধ্যগতি। তারপর হচ্ছে নিম্নগতি, মানে বুড়া হয়ে যায়, মানে নিম্নগতি, আর ওর সাহারা কেউ থাকে না, বুড়া যখন হয়ে কিনা, তখন আর কেউ ওর দেখে না। যখন বৃদ্ধ হয়ে যায়, তখন বালি কাকড়ে ছিল, ওগুলো আর বহন করতে পারে না, অত চাপ সহ্য করতে পারে না, অত রেসপন্সিবল থাকে না, ঠিক আছে, ও শুধু বসে বসে থাকে আর মরার জন্য অপেক্ষা করে, মরা মানে সমুদ্রে মিলার জন্য অপেক্ষা করে, ঠিক আছে। যখন বৃদ্ধ হয়ে যায়, অনেক কিছু দায়িত্ব নিভাতে পারে না, বুঝতে পারলে ব্যাপারটা? তো প্রথমে তিনটা গতি আমি মানুষের লাইফের সাথে যে তুলনা করলাম, বুঝতে পারলি? হ্যাঁ, এটা বহন কাজ, তারপরে কি আহ সঞ্চয় কাজ। তো নদীর তিনটা গতির নাম কি বলতে রে বাবু? উচ্চ গতিতে কোন কাজ হয়? মধ্যগতিতে? বাহ বাহ বাহ, ঠিক আছে, বুঝতে পারলি, ভেরি গুড।